আপনাদেরকে রিকল করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমাদের এখানে কিন্তু ডাটাবেস ডিজাইনের পার্ট একটা আছে, এখানে দুইটা পার্ট আজকের ইয়াটাতে, একটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আর একটা হচ্ছে ডাটাবেস ডিজাইন। সো ডাটাবেস কীভাবে ডিজাইন করতে হয় এটা আমরা আফটার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দেখব। ডাটাবেসটা মূলত রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের পরের ধাপ, যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট আসলে প্রোডাকশনের জন্য তৈরি করব, এটার জন্য এসডিএলসি যদি আমরা একটু সার্চ করি, এসডিএলসির বেশ কিছু আসলে স্টেপ আছে, সেগুলো ফলো করেই কিন্তু আমাদের আসলে প্রোডাকশনে নিতে হয় আর কি। সো যেমন আমরা যদি একটু এখানে আসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এই যে প্রথম কাজ হচ্ছে কি, এখানে কি বলতেছে, এখানে প্ল্যানিং করা, ঠিক আছে। সো মানে আমরা কোন প্রোডাক্ট আসলে রেডি করব বা কোন প্রোডাক্ট তৈরি করব সেটা প্ল্যানিং করা। সো প্ল্যানিংয়ের মধ্যে আসলে অনেকগুলো স্টেপ আবার আছে। সো প্ল্যানিংয়ের পর আমাদের হচ্ছে এই যে এখানে এই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলছে স্টেজ 1, প্ল্যানিং অ্যান্ড রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। প্রথম কাজ হচ্ছে আমাদের কি করা, প্ল্যানিং করা এবং রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করা। অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলতে আমরা আসলে একটা প্রোডাক্ট তৈরি করব, সেটার মধ্যে আসলে কী কী জিনিস থাকবে, কী কী ফিচার থাকবে, কোন ফিচারগুলো ফাংশনাল হবে, কোন ফিচারগুলো নন ফাংশনাল হবে, ঠিক আছে, এবং কোন পেজের সাথে আসলে কোন পেজের কানেকশন থাকবে, এই সব বিষয় আসলে, অথবা আমাদের এটাতে মিলিয়নস অফ ইউজার যদি এখানে একসাথে লগ ইন করে, সেক্ষেত্রে এটার আসলে স্ট্রাকচারটা কেমন হবে, এই বিষয়গুলো মূলত প্ল্যানিংয়ের ভিতরেই থাকে আর কি, ঠিক আছে। সো প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে কি করা, প্ল্যানিং করতে হবে। এসডিএলসি ফার্স্ট লাইফ মানে স্টেজ হচ্ছে প্ল্যানিং করা। সো প্ল্যানিং অ্যান্ড রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আচ্ছা, সো প্রথমত প্ল্যানিংয়ের পরে আমাদের পরের ধাপ হচ্ছে ডিফাইন প্রজেক্ট স্কোপ। সো এখানে যেমন প্ল্যানিংয়ের মধ্যে আসলে কী কী আসলে আমাদের থাকতে পারে, অ্যাক্টিভিটিস যেমন হচ্ছে ফিজিবিলিটি আছে, তারপর হচ্ছে কস্ট এস্টিমেশন, মানে এটার কস্টিং অ্যানালাইসিস করা, তারপর স্কেজুলিং, রিসোর্স প্ল্যানিং, মানে আমরা কোন কোন জায়গা থেকে আসলে রিসোর্সগুলো ইউজ করবো, কন্টেন্ট কোনটা ইউজ করবো, কোন জায়গায় কোন কন্টেন্ট ইউজ করবো, এইসব বিষয়। তারপর হচ্ছে আমাদের এখানে আরও বেশি কিছু বিষয় বলছে। এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, মানে হচ্ছে এসআরএস বলে এটা, রিকোয়ারমেন্ট সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বলে এটাকে, এসআরএস বলে। এসআরএসটা আমাদের আসলে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। সো এখানে যেমন আমাদের যদি আমরা এসআরএস কি জিনিস এটা যদি একটু, এখানে বেশ কয়েকটা ট্যাব আমি ওপেন করে রাখছি। একটা হচ্ছে হোয়াট ইজ এসআরএস, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আসলে কি। সো প্রথম যে বিষয়টা বলছে এখানে, দিস ইজ এ কম্প্রিহেন্সিভ অ্যান্ড ডিটেলস ডেসক্রিপশন অফ দি ইন্টেন্ট, পারপাস অ্যান্ড এনভায়রনমেন্ট তো সেখানে ফর দি সিস্টেম আন্ডার ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি আমরা একটা মানে সিস্টেম যে ডেভেলপ করব সেটার আসলে স্পেসিফিক কিছু এই যে যেই সিস্টেমগুলো থাকবে, যেমন এখানের মধ্যে অনেকগুলো আসলে বিষয় থাকতে পারে, যেমন হচ্ছে অনেকগুলো ফিচার থাকতে পারে, যেমন অথেন্টিকেশন থাকতে পারে, একটা প্রজেক্টের মধ্যে আরবিএসি অ্যাপ্লিকেশন থাকতে পারে, ঠিক আছে, এরকম অনেকগুলো আসলে অপশন থাকতে পারে। এই জিনিসগুলাই হচ্ছে আমাদেরকে স্পেসিফাই করে বের করতে হবে কোন ফিচার কোথায় থাকবে, কীভাবে আমরা সেগুলোকে ইউজ করব, ঠিক আছে। আর এটা আমাদের কেন প্রয়োজন, এসআরএসটা, এই যে মানে সফটওয়্যার সিস্টেম, সফটওয়্যার রিকোয়ারমেন্ট সিস্টেমটা কেন প্রয়োজন, ইট ওয়াজ সো ইম্পর্টেন্ট দ্যাট ইউ উইল সি হাউ ইট সিটস দি স্টেজ ফর ইউর এন্টায়ার প্রজেক্ট। বেসিক্যালি হচ্ছে একটা ফুল প্রজেক্ট আসলে কীভাবে কাজ করবে, রিয়েল লাইফে এটা কীভাবে আসলে আমাদেরকে রিয়েক্ট করবে, এইসব জিনিসপত্রগুলো মূলত আমরা এই যে একটা সামারাইজ করা, আমাদের ফুল প্রজেক্টটাকে একটা সামারির মধ্যে আসলে নিয়ে আসা, এটাই মূলত হচ্ছে এসআরএস এর কাজ। যে আমরা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বের করে হচ্ছে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পাই আর কি, যে আমাদের সফটওয়্যারটা কেমন হবে, কী কী ফিচার থাকতে পারে এবং এটার ইউজ কেসটা কেমন হতে পারে আর কি, ঠিক আছে। এখানে অনেক কিছু দিয়েছে, যে প্রোভাইড ক্লিয়ারিটি, তারপর হচ্ছে ব্রিং ইন কমিউনিকেশন, তারপর এরকম আরও অনেকগুলো বিষয় আছে, এইগুলো ফলো করে হচ্ছে আমরা এসআরএস ডকুমেন্টগুলো আসলে রেডি করতে পারি। সো এসআরএস ডকুমেন্টের আসলে টেমপ্লেট অনেক রকম হতে পারে। আমরা একটা সফটওয়্যার যখন ডেভেলপ করব, এটার এসআরএস যখন করব, মানে হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট সিস্টেম অ্যানালাইসিস যখন করব, এটা আসলে অনেক ধরনের করে আমরা আসলে করতে পারি। এখানে একটা কমন একটা এক্সাম্পল দিয়েছে, যেমন হচ্ছে আমাদের যে প্রজেক্টটা আমরা বা যে প্রোডাক্টটা নিয়ে আমরা আলোচনা করব, যে প্রজেক্টটা আমরা ডেভেলপমেন্টে নিয়ে যাব,
সেই প্রোডাক্টটার একটা ইন্ট্রোডাকশন থাকবে শর্ট, তারপর সেটার একটা সিস্টেম ওভারভিউ, মানে ফুল সিস্টেমটা আসলে কীভাবে কাজ করবে। তারপর এর মধ্যে যদি আমরা আসি সিস্টেম ওভারভিউর পরে এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো ফাংশনাল হতে পারে আবার নন ফাংশনাল হতে পারে। সো ফাংশনাল নন ফাংশনাল একটু পরে আমরা দেখব কোন জিনিস কীভাবে কাজ করে। সো কোনগুলা ফাংশনাল কোনগুলা নন ফাংশনাল। যেমন নন ফাংশনাল একটা হতে পারে, যেমন হচ্ছে আমাদের এই যে সাইটটাতে 10 মিলিয়ন ইউজার একসাথে এন্ট্রি করতে পারবে, এটা একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। সো আবার যেমন হচ্ছে আমরা বলছি ইউজার কোর্স ক্রিয়েট করতে পারবে, এই ধরনের যদি কোনো একটা রিকোয়ারমেন্ট আমরা দিয়ে দিই, যেমন আমরা যদি একটা এলএমএস এর কথা চিন্তা করি, ইউজার কোর্স ক্রিয়েট করতে পারবে, এই ধরনের যদি হয় সেটা কিন্তু একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট আর কি, ঠিক আছে। সো এরপর হচ্ছে সিস্টেম কনস্ট্রেইনটা আমাদের এখানে লাগবে। তারপর এক্সটার্নাল ইন্টারফেস রিকোয়ারমেন্ট, এর বাইরে আরও অনেক কিছুই আছে, যেমন হচ্ছে টেক্সট চুজিং, আর অনেকগুলো বিষয় আছে আর কি। এই যে এই সিস্টেমটা আসলে এটা হচ্ছে একটা কমন টেমপ্লেট এখানে দেখানো হয়েছে। এই জিনিসগুলো আসলে আমরা কালেক্ট করেই কিন্তু একটা সফটওয়্যারে মানে সিস্টেম রিকোয়ারমেন্ট যেটা ডকুমেন্ট আছে সেটা রেডি করতে পারি আর কি, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে প্রথমত একটা ইন্ট্রোডাকশন থাকবে। সো এখানে যে ইন্ট্রোডাকশনটা আমরা বলছি, সো ইন্ট্রোডাকশনের মধ্যে যেমন আমরা পারপাস লিখতে পারি, হোয়াই ইজ দি এসআরএস বিং ক্রিয়েটেড, এটা মানে কেন আমরা আসলে প্রোডাক্টটা কেন ক্রিয়েট করছি, এটার পারপাসটা আসলে বলা আর কি এখানে। আচ্ছা, সো এখানে আরও একটা বিষয় আছে, যেমন সিস্টেম ওভারভিউ যদি আমরা একটু দেখি, এখানে আরও অনেকগুলো বিষয় ওরা বলছে, এগুলো একটু আপনারা পরে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। সো এগুলো থিওরিটিক্যাল আলোচনা করছে আর কি কিছু, যেমন এখানে বিভিন্ন টেকনিক্যাল টার্মের কথা বলছে, অ্যাব্রিভিয়েশনের কথা বলছে। সো যেমন এরপরে কি আছে এখানে সিস্টেম ওভারভিউ। সো হাই লেভেল ডেসক্রিপশন অফ দ্য সিস্টেম, ইট পারপাস অ্যান্ড ইট ইউজার্স, ইট ইনক্লুডস, কি বলছে এখানে সামারি অফ দি সিস্টেমস গোল, মানে এই সিস্টেমটার আসলে আলটিমেট অবজেক্টিভটা কী হবে এবং এটা কিভাবে আসলে কাজ করবে। তারপর হচ্ছে কি বলছে, দি প্রবলেম ইট এইমস টু সলভ। তারপর আরেকটা বিষয় বলছে অ্যান ওভারভিউ অফ ইটস কি ফাংশন অ্যান্ড রোল ইন দি অর্গানাইজেশন। যেমন এখানে আসলে অনেক বিষয় থাকতে পারে, যেমন আমরা আরবিএস যদি কথা বলি, এখানে বিভিন্ন কি ফাংশনগুলার চিন্তা করতে পারে, অথবা এটার এখানে কি বলছে রোল ইন দ্য অর্গানাইজেশন অ্যান্ড ওভারভিউ অফ ইটস কি ফাংশন, মানে এই প্রজেক্টটা আসলে কীভাবে কাজ করবে। আর একটা বলছে হচ্ছে কি এটা মানে অর্গানাইজেশন আসলে কী প্রভাব ফেলতে পারে বা কীভাবে সেটা অর্গানাইজেশনে কাজ করতে পারে সেটার একটা ওভারভিউ লেখা আর কি। এটাই হচ্ছে আসলে ফুল সিস্টেমের একটা ওভারভিউ, মানে আমরা একটা প্রোডাক্ট রেডি করলে সেটার একটা ওভারভিউ লিখতে বলছে আর কি এখানে। বুঝছেন এটা? বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমাদেরকে এখানে কি বলছে, আচ্ছা ফাংশনাল রিকোয়ারমেন্ট দুই ধরনের হতে পারে এখানে রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট আরেকটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্ট আসলে কোন জিনিসগুলা, এখানে যেটা বলছে দ্যাট ডেসক্রাইব সিস্টেমস কোর ক্যাপাবিলিটিস অ্যান্ড ফিচার্স। বিভিন্ন রকম ফিচার হতে পারে ফাংশনাল এই যে রিকোয়ারমেন্টের মধ্যে। এখানে কি বলছে দ্যাট ডিটেল হোয়াট সফটওয়্যার শুড ডু ফোকাসিং অন দি ফলোইং। এখানে বেশ কিছু বিষয়ের উপর বেস করে আমরা আসলে ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো ডিফাইন করতে পারি। অ্যাকচুয়ালি এখানে একটা লাইনে বলেছে দি ডিটেল হোয়াট সফটওয়্যার শুড ডু, মানে সফটওয়্যারটার কোন জায়গাটা আসলে কী কাজ করবে। যেমন এখানে হতে পারে ফিচার্স, রাইট দি সিস্টেম ফাংশনালিটি অফেন অর্গানাইজড বাই মডিউলস আর ইউজ কেস। এখানে বেশ কিছু বিষয় বলছে আসলে আমরা বিভিন্ন মডিউল ইউজ করে ফিচার ডেভেলপ করতে পারি, ঠিক আছে। এই যে ফিচার্সগুলো আসলে ফাংশনালের মধ্যে পড়ে, যেমন হচ্ছে ইউজার সিনারিও, যেমন এখানে যেটা বলছে হাউ উইল ইউজার ইন্টারেক্ট উইথ সিস্টেম, সিস্টেমের সাথে কীভাবে আসলে ইন্টারেক্ট করবে। যেমন হচ্ছে আমরা যদি মাল্টি রুল সেট করি, যেমন আমরা যদি অ্যাডমিন সেট করি এবং ইউজার সেট করি, দুইজনের জন্য কিন্তু দুই রকম ইন্টারেকশন হবে এখানে ইন্টারফেসগুলো, ঠিক আছে। তো দুইজনের জন্য আসলে এই যে এখানে
আমাদের হচ্ছে দুই রকম রোল থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ডাটা রিকোয়ারমেন্ট, যেমন হচ্ছে ডাটা রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের ইনপুট ডাটাগুলো আছে, প্রসেস আছে, তারপর হচ্ছে আউটপুট অফ দি সিস্টেম, মানে হচ্ছে আমরা একটা ফর্ম ফিল আপ করলে সে আমাদেরকে কী ধরনের আউটপুট দেখাবে, বা একটা লগ ইন করলে সে আমাদের আউটপুটটা কেমন দেখাবে, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো আর কি। সো বুঝতে পারছেন? হুম, এই জিনিসটা কি বুঝছেন, কি বুঝাইতে চাইলাম? হ্যাঁ, যেমন ফাংশনাল রিকোয়ারমেন্টের যদি আমরা আরও স্পেসিফিক যদি একটু এক্সাম্পল দিই, যেমন লগ ইন, এটা একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট। যেমন আমাদের রেজিস্টার করা, এটা একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। সো এগুলো কিন্তু ফাংশনাল। নন ফাংশনালের মধ্যে আমরা যদি এক্সাম্পল দিই, যেমন আমাদের সিস্টেমটা মনে করেন 100K ইউজার সাপোর্ট করবে একসাথে এট এ টাইম, ঠিক আছে, এটা একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। যেমন আমাদের এখানে পাসওয়ার্ড হ্যাশিং থাকবে, এটা সিকিউরিটির জন্য, ঠিক আছে। তারপরে স্কেলেবিলিটির জন্য আমরা বলতে পারি এখানে মাল্টিপল সার্ভার থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্ট কোনগুলো? যেগুলো আসলে আমরা এই যে একটু আগে বললাম, যেগুলো আসলে আমরা অ্যাপ্লিকেশন করব, যেমন যেমন আমরা যদি বলি ইমেল ভেরিফিকেশন, অথবা আমরা রুল ম্যানেজমেন্ট বলতে পারি, পারমিশন ম্যানেজমেন্ট বলতে পারি, এগুলা কিন্তু ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে আর কি। বুঝছেন? হুম, জি স্যার। আচ্ছা। এরপরে আমাদের এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে কি সিস্টেম কনস্ট্রেন্ট, ঠিক আছে। সিস্টেম কনস্ট্রেন্টটা খুব ইম্পর্টেন্ট এখানে। মেনশন দি লিমিটেশনস অ্যান্ড কনস্ট্রেন্টস দ্যাট প্রজেক্ট মাস্ট অপারেট উইথিন, সাচ এজ, এখানে কি বলছে, টেকনোলজিক্যাল কনস্ট্রেন্ট, রেস্ট্রিকশন অন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ আমরা কোন স্টেকটা চুজ করব একটা প্রোডাক্ট রেডি করার সময়, কোন স্টেকটা সুইটেবল হবে এবং কোন স্টেকটা কেন চুজ করব, সেই জিনিসটা আসলে স্টেক চুজিং, ঠিক আছে। অর্থাৎ স্টেক চুজ করা, ফ্রেমওয়ার্ক চুজ করা, ঠিক আছে। এইগুলা হচ্ছে আমাদের কার মধ্যে পড়তেছে? সিস্টেম কনস্ট্রেন্টের মধ্যে আসলে পড়তেছে আর কি। আচ্ছা, এর বাইরে আমাদের আর কি কি আছে আসলে? এক্সটার্নাল ইন্টারফেস রিকোয়ারমেন্ট, এখানে এটা কিভাবে কাজ করে, ডেসক্রাইব হাউ দি সিস্টেম উইল ইন্টারেক্ট উইথ এক্সটার্নাল এন্টিটিস। লাইক এখানে যেটা বলছে ইউজার ইন্টারফেস, যেমন ইউজার ইন্টারফেসটার জন্য যেমন ইউআই এর কথা বলছে এখানে, ঠিক আছে। ইউআইটা কেমন হবে, এটা ডিজাইনটা কেমন হবে, ফাংশনালিটিটা কেমন হবে, যেটাকে আমরা কি বলতে পারি, এক্সটার্নাল ইন্টারফেস রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তারপর এখানে অ্যাজাম্পশন অ্যান্ড ডিপেন্ডেন্সিস। সো যেমন আমরা এখানে বলছে অ্যাজাম্পশন অ্যাবাউট ইউজার বিহেভিয়ার অর সিস্টেম এনভায়রনমেন্ট, মানে ইউজার আসলে কীভাবে এটাকে ব্যবহার করতে পারে, আসলে ইউজারের বিহেভিয়ার অ্যানালাইসিস করা আর কি, ঠিক আছে, এবং সিস্টেম এনভায়রনমেন্ট আসলে কেমন হবে। তারপর এখানে আর কি আছে, অ্যাপেন্ডিক্স আছে। অ্যাপেন্ডিক্স এখানে বলছে যেমন ডায়াগ্রাম অ্যান্ড ফ্লো চার্ট, ইউজ কেস ডায়াগ্রাম, যেমন আমরা কী করতে পারি, যে কীভাবে আসলে এসআরএস ডকুমেন্টটা রেডি করতে পারি সেটার একটা মানে ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে আর কি। এই যে সাপোজ ক্রিয়েট অ্যান ইফেক্টিভ এসআরএস ডকুমেন্ট, প্রথমত হচ্ছে কি আমাদের ইউজ স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমরা যে কোনো একটা ফরম্যাটকে চুজ করে সেই অনুযায়ী আসলে আমরা এগুলা এই যে টেমপ্লেট চুজ করবো প্রথমত। তারপর হচ্ছে আমরা ক্লিয়ারলি সেটা কোনো একটা সিস্টেম কীভাবে কাজ করবে, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আমরা ক্লিয়ারলি সেটা মেনশন করে লিখতে হবে, ঠিক আছে। আর কোন রিকোয়ারমেন্টগুলো আসলে ইম্পর্টেন্ট, কোন রিকোয়ারমেন্টগুলো অপশনাল, সেগুলো আমাদের এখানে মেনশন করতে হবে। এখানে এই যে এটাই বলছে প্রায়োরিটিস রিকোয়ারমেন্টস, ঠিক আছে। এরপর হচ্ছে কোলাবোরেট অ্যান্ড ভ্যালিডেট, এটা তো আমরা বুঝতেছি যে ভ্যালিডেটের পার্টটা, ঠিক আছে। এরকম এই যে এই অপশনগুলো আসলে ফলো করতে হবে আর কি, একটা এসআরএস ডকুমেন্ট রেডি করার সময় আমাদের হচ্ছে এই জিনিসগুলো আসলে ফলো করে আসতে হবে আর কি। ছোট যেমন প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের নর্মালি এগুলো লাগে না, কিন্তু আমরা যখন একটা লার্জ স্কেল অ্যাপ্লিকেশন ডেভেলপ করব সেক্ষেত্রে
এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট আর কি, যেমন সিস্টেম আর্কিটেকচারটা ডিজাইন করা, ডাটাবেসটা ডিজাইন করে নেওয়া, আর হচ্ছে সিস্টেম ডিজাইন করা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস আর কি। ঠিক আছে? আচ্ছা, সো এসআরএস করার জন্য স্টেপ বাই স্টেপ এখানে কিছু আসলে আমাদেরকে ফরম্যাট দিয়ে দিয়েছে। যেমন প্রথমে আমাদেরকে বলছে ইউজ এ স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো এটা আমরা বুঝতে পারলাম। প্রথম যেটা বলছে এখানে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্টেক হোল্ডার। ঠিক আছে? সো এইখানে আসলে কারা কারা কাজ করতে পারে, যেমন ওয়ার্ক উইথ বিজনেস অ্যানালিস্ট, প্রোডাক্ট ওনার, ঠিক আছে, যারা যারা আসলে স্টেক হোল্ডার। ঠিক আছে? ওর রিকোয়ারমেন্টগুলোকে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করা বা রিকোয়ারমেন্টগুলোকে প্রপারলি একটা জায়গায় নিয়ে আসা, সামারাইজ করে। তারপরে ইউজ এ স্ট্যান্ডার্ড ফরম্যাট, যেমন আমরা এই যে রিকোয়ারমেন্টগুলোকে একটা জায়গায় নোট করার জন্য বিভিন্ন রকম ফরম্যাট ইউজ করতে পারি। যেমন এখানে বলছে স্ট্রাকচার দি ডকুমেন্ট অ্যাকর্ডিং টু ওয়েল এস্টাবলিশড অ্যাপ্রোচ লাইক IEEE 830, এটা একটা ফরম্যাট আর কি। ঠিক আছে? এমএস ওয়ার্ডে হয়তো আপনারা মাঝে মাঝে দেখবেন এরকম একটা ফরম্যাট বিষয় আছে। আর ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যেভাবে আসলে এগুলো লেখা হয় যে ফরম্যাটে। ঠিক আছে? তারপর একটা বিষয় হচ্ছে রাইট ক্লিয়ার অ্যান্ড কনসাইজ রিকোয়ারমেন্ট। ঠিক আছে? রিকোয়ারমেন্টগুলোকে আসলে আমরা যখনই নোট ডাউন করব বা সামারাইজ করব, এগুলো হচ্ছে একদম আমাদের প্রত্যেকটা জিনিস কোন জায়গায় আসলে কোন ফাংশনালিটিতে কাজ করবে, এটা একদম ক্লিয়ার ওয়েতে আমাদের লিখতে হবে আর কি, বা এই জিনিসগুলো মেনশন করতে হবে। বুঝছেন? সো প্রায়োরিটাইজ, এখানে বলছে প্রায়োরিটিস রিকোয়ারমেন্টস। সো তো প্রায়োরিটিস রিকোয়ারমেন্টটা আসলে যখন আমরা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টগুলো আসলে মেনশন করে দেবো, তখন টিমের সুবিধা হবে যে এগুলা এই জিনিসগুলো আগে বিল করতে হবে, বা বুঝতে সুবিধা হবে যে এই রিকোয়ারমেন্ট দেখে সে বুঝতে পারবে এই জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে আগে করতে হবে, আর অপশনাল রিকোয়ারমেন্টগুলোকে সে পরে ফিল আপ করবে আর কি। বুঝছেন? আরও অনেকগুলা বিষয় এখানে আসলে লিখছে, এগুলো সব থিওরিটিক্যাল আলোচনা করছে আর কি। ঠিক আছে? এখানে বেস্ট প্র্যাকটিস দিচ্ছে আসলে কীভাবে আপনি কন্ট্রোল করতে পারেন এবং রেগুলার আপডেট কীভাবে আসলে করতে পারেন। এটা আপনি যখনই আসলে এসআরএস ডকুমেন্ট ক্রিয়েট করবেন, তখন আসলে কী কী চ্যালেঞ্জেস আসলে ফেস করতে পারেন, এইসব জিনিসপত্র এখানে লেখা আছে আর কি। বুঝছেন? হ্যাঁ, একটা ওভারভিউ দিছে আর কি এখানে, আপনারা এমনি পড়ে নেবেন এটা একটু, আসলে সিস্টেম রিকোয়ারমেন্টে আসলে কী কী থাকতে পারে আর কি। ঠিক আছে? হ্যাঁ স্যার লিঙ্কটা দিয়ে দিয়ে। হ্যাঁ, দিয়ে দিব। ঠিক আছে? এখানে আরও একটা ছিল, এটা কি সেমটা মনে হয় না, আরও কয়েকটা দিয়ে দিব আমি এখানে। আরও কয়েকটা আসলে এরকম ডকুমেন্ট ছিল, এগুলো একটু পরে দেখবেন আর কি। এগুলো সব থিওরিটিক্যাল জিনিস আর কি, মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এখন আমরা একটু সাপোজ আমরা একটা প্রফেশনাল এলএমএস ডিজাইন করব। ঠিক আছে? সো বা আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করব যেটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এটা হবে স্কেলেবল ইউডিমির মতো অনেকটা। ঠিক আছে? মানে লার্জ স্কেলের। সো এটার জন্য আমরা কি করতে পারি, প্রথম যে কাজটা, একটা প্রফেশনাল স্কেল ডিজাইন এলএমএস ডিজাইন করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কি, সেটা রিকোয়ারমেন্টটা প্রথমে অ্যানালাইসিস করে নিতে হবে। সো প্রথমে অ্যানালাইসিস করার জন্য এলএমএসের আসলে আমাদের অ্যানালাইসিস করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এটার অ্যাকচুয়াল সিস্টেমটা আসলে কীভাবে রান করে বা হোয়াট ইজ অ্যান এলএমএস, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো এই যে সিস্টেম রিকোয়ারমেন্ট যখন আমরা অ্যানালাইসিস করবো, এই ক্ষেত্রে আমরা বেশ কিছু টুল ইউজ করতে পারি, যেমন গুগল ডক্স ইউজ করতে পারি আমরা। ডক্সের ইউজ তো আমরা সবাই জানি না? জানেন না? স্যার জানি। জি স্যার জানি। হ্যাঁ, এটা তো জানার কথা। আরেকটা টুলস আমরা ইউজ করতে পারি যেটা আসলে প্রজেক্টে ইউজ হয় বেশি। সো নর্মালি দেখবেন ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হয়, সেটা হচ্ছে নোশন। সো নোশন টুলসটা আমরা ইউজ করতে পারি। সো এটাতে যদি আমরা আসি এখানে, আচ্ছা, আমরা বলছি আমরা একটা এলএমএস নিয়ে আসলে দেখব। ঠিক আছে? সো আমরা এখানে আগে যেটা ছিল সেটা একটু রিমুভ করে রাখি। এই যে দেখুন, এখানে এসে আমরা কি করলাম, নিউ
এটা সরি নিউ এজেন্ট না, সরি, এই জায়গায় আমাদের কি আছে যে একটা আইকন আছে নিউ, এটাতে আমরা যদি ক্লিক করি সে আমাদেরকে একটা নিউ পেজ ক্রিয়েট করার জন্য অপশন দেবে। সো এখানে নিউ পেজে আমরা একটা এলএমএস সিস্টেম নিয়ে আসলে কাজ করব। এলএমএস মানে হচ্ছে কি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? সো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, সো এটা শর্ট ফর্ম হচ্ছে কি এলএমএস। সো যেমন একটা এলএমএস আমরা দেখতে পারি, যেমন ইউডিমি একটা এলএমএস। আমরা যদি এখানে সার্চ করি ইউডিমি, এই যে এটা কিন্তু একটা এলএমএস আর কি। এখানে অনেকগুলো কোর্স আমরা দেখতে পাই নর্মালি। এখানে ইনস্ট্রাক্টরের জন্য আলাদাই আছে, লার্নিংয়ের জন্য আলাদাই আছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে এখানে বেশ কিছু ক্যাটাগরিজ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আরও অনেকগুলো বিষয় এখানে আছে আর কি। এটা একটা হচ্ছে লার্জ স্কেল এলএমএস, এটাতে মিলিয়ন মিলিয়ন ইউজার একসাথে কিন্তু এই যে অ্যাক্সেস করতেছে, কিন্তু এটা কিন্তু ঠিকঠাকই আমাদের জন্য পারফর্ম করতে পারতেছে আর কি, ঠিক আছে? সো এই যে ইউডিএমের মতো একটা লার্নিং ম্যানেজমেন্ট বা লার্জ স্কেল ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা তৈরি করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সেটাকে অর্গানাইজড ওয়েতে প্রথমে রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করা, ঠিক আছে? সো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা একটু যদি স্টেপগুলোকে লিখি, প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো এখানে আমরা একটা কাজ করি, এই জায়গায় একটু, আচ্ছা এখানে একটু টুলস ইউজ করতে চাইছিলাম। আচ্ছা এই যে বুলেট পয়েন্টার, সো বুলেট পয়েন্টার না, আমরা এই যে টু ডু লিস্ট মনে করে প্রথম কাজ হচ্ছে কি আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, ঠিক আছে? সো আমরা এখানে বলছি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ঠিক আছে? সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কি করা, সেটা সিস্টেমটাকে ডিজাইন করা। টেক্সটগুলো কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আর একটু বড় হইলে একটু ভালো হয়, নিচের ছোটগুলা। এখন দেখা যায় না এখন? এটা তো আর বড় হয়নি, আগের মতোই তো। আচ্ছা দেখি এখানে সাইজের জন্য সাইজ বড় করা যাবে এই যে। আচ্ছা এখানে তো দেখাচ্ছে না। করতে পারার তো কথা, ওইটা ডিফল্ট টেক্সট, ওকে। আচ্ছা এটা কালার, সরি। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা এখন তাহলে আমরা কি করলাম, এই যে একটা প্রথম ধাপ হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা। একটা ফুল প্রফেশনাল সফটওয়্যারকে যদি আমাদের প্রোডাক্ট স্ক্র্যাচ থেকে রেডি করে সেটাকে যদি আমরা কি করতে চাই, প্রোডাকশনে নিয়ে যেতে চাই, মানে ডেপ্লয়মেন্ট পর্যন্ত, প্রথম কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা। সেকেন্ডলি আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি সিস্টেম ডিজাইন করা। এটার সিস্টেমটাকে ডিজাইন করা, এটা কীভাবে কাজ করবে, আর্কিটেকচারটা ডিজাইন করা, ঠিক আছে? তারপর আমাদের এখানে ডাটাবেস ডিজাইন করতে হবে। এটার জন্য যে কোনো প্রজেক্টের জন্য প্রথম এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ডাটাবেস ডিজাইন করতে হবে। তারপর এটার আর্কিটেকচারটা প্ল্যানিং করতে হবে, মানে কীভাবে আসলে এটার আর্কিটেকচারটা কাজ করবে, ঠিক আছে? সো আমরা এখানে সো আর্কিটেকচার প্ল্যানিং, ঠিক আছে? প্ল্যানিং এরকম দিয়ে দিলাম। তারপর আমাদের আর কি থাকবে, তারপর এটা সিকিউরিটির জন্য আমাদের চেক করতে হবে, সিকিউরিটি চেক, সিকিউরিটি। তারপর আমাদের এখানে যেমন এলএমএস এর মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন রোল থাকতে পারে। যেমন আমি যদি এখানে দেখেন, এখানে কিন্তু আমার দুইটা রোল, একটা হচ্ছে কি লার্নার স্টুডেন্ট রোল। আমি যদি এখানে ইনস্ট্রাক্টরে ক্লিক করি এখন কিন্তু রোল ডিফারেন্ট হয়ে যাবে, সাথে সাথে আমাদের ড্যাশবোর্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন, ঠিক আছে? আচ্ছা এখানে আমার একটা কোর্স আছে, এটার দেখাচ্ছে। আপনার মনে হয়
জানেন একটা কোর্স আপনারা চাইলে একটা সার্টিফিকেট নিয়ে ফেলতে পারেন, যে এটাতে অনেক স্টুডেন্ট আছে আর কি, আর বাকি কোর্সগুলো এখন অফ আছে। এটাতে প্রায় 10,000-এর মতো মনে হয় স্টুডেন্ট ছিল, আরও বেশি ছিল মনে হয়। হ্যাঁ, এই যে 10,388 জন আর কি। ঠিক আছে, কারো সার্টিফিকেট লাগলে এটা নিতে পারে না, কিনতে হবে না, আমাকে বললে আমি ওই যে কুপন কোড ক্রিয়েট করে দেবো। কোর্স করা ছাড়া সার্টিফিকেট নিয়ে নিব কেন? HTML কি আপনারা জানেন না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, ওই যে এটা এখান থেকে আবার পড়তে পারেন চাইলে, এটাও করা যেতে পারে, এটা ইংলিশ আর কি। যাই হোক, এখানে আমাদের এরপরে কি আছে, আরবিএসি। আরবিএসি মানে হচ্ছে একটু আগে আমরা দেখলাম এটাতে কিন্তু রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল আছে। ঠিক আছে, স্টুডেন্ট এখন স্টুডেন্টটা এই যে আমরা ক্লিক করলে এখানে স্টুডেন্টে ক্লিক করলে স্টুডেন্ট অ্যাকাউন্টে চলে যাবে। স্যার সার্টিফিকেটটা কিভাবে নিব? এখানে সার্টিফিকেটটা নিতে হলে আমাকে কুপন কোড ক্রিয়েট করতে হবে আর কি এখান থেকে আপনাদের জন্য। যদি স্যার কারো নিতে লাগে চাই। বললে আমরা আমি এখান থেকে হচ্ছে আপনাদের জন্য ওই যে কুপন কোড ক্রিয়েট করে দেব, আপনারা ফ্রিতে এনরোল করে এটা সার্টিফিকেট নিয়ে নেবেন আর কি। বাইরে থেকে এনরোল করলে তো এনরোল করতে দেবে না ফ্রিতে, ওই যে আমি স্যার কুপন কোড ক্রিয়েট নিতে করলাম। চাই, একটু ইয়া করে দেন। ঠিক আছে, ক্রিয়েট করে দেবো। এখানে আপনারা যে এই ইয়াগুলো পাচ্ছেন আমি চেষ্টা করবো সেগুলোরও সার্টিফিকেট যাতে নিতে পারেন আর কি, পিএইচপি বা আদার রিলেটেড। এখানে কোর্স ওই কোর্সগুলো আছে, বাট এগুলো আমি একটু লাইভ থেকে সরাই রাখছি আর কি, এগুলো একটু আপডেট করতেছি, এই কারণে আপডেট করলে দিয়ে দেবো আপনাদেরকে। ওকে স্যার। আচ্ছা, এখানে আরবিএসি যেমন হচ্ছে কি রুল বেস অ্যাক্সেস কন্ট্রোল, যেমন আমরা দেখলাম স্টুডেন্ট অ্যাকাউন্টে এক ধরনের আর হচ্ছে ইনস্ট্রাক্টর অ্যাকাউন্টে কিন্তু অন্য ধরনের। তার মানে এখানে আরবিএসিটা আমাদের ডেভেলপ করতে হবে। তারপরে এখানে আমাদের এপিআইটা লাগবে, আমরা যদিও এপিআই কোনো করি নাই, সামনে করবো এপিআই ডিজাইন। তারপর আমাদের এটার স্কেলেবিলিটিটা এনশিওর করতে হবে। স্কেলেবিলিটি মানে এখানে যেমন হচ্ছে কি এই যে দেখেন এখানে 100 ইউজার ঢুকলে এক ধরনের সে ব্যাকগ্রাউন্ডে পারফর্ম করবে, যখন মিলিয়নস অফ ইউজার হয়ে যাবে সে এটাকে কীভাবে হ্যান্ডেল করবে। ঠিক আছে, মানে এটা যখন স্কেল করবে, ইউজার যখন স্কেল করবে তখন আসলে কীভাবে সে এটা হচ্ছে পারফর্ম করবে, এই জিনিসটাই হচ্ছে আসলে স্কেলেবিলিটি। সো এখানে আমাদের স্কেলেবিলিটিটা আসলে কীভাবে কাজ করবে সেই জিনিসটা কিন্তু এখানে প্ল্যানিং করতে হবে আর কি। সো এখানে আমরা বলছি এরপর আমরা কী করবো, স্কেলেবিলিটিটা চেক করবো বা এটার কাজটা এরপরে আসবে। তারপর আমাদের এখানে যেমন ডেভঅপসের পার্ট আছে, সো যেমন লোড ব্যালেন্সার, তারপর হচ্ছে আমাদের এখানে যদি লোড বেড়ে যায় লোড ব্যালেন্সারটা কীভাবে কাজ করবে, বা বিহাইন্ড দ্য সিন এটার সার্ভার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কীভাবে কাজ করবে, মাল্টিথ্রেড এটা কীভাবে কাজ করবে, এসব জিনিসপত্র, বা যেমন এটার ব্যাকএন্ড অটোমেশন। ঠিক আছে, যখন সার্ভারে লোড বেড়ে যাবে তখন অটোমেট করে কীভাবে যে বিভিন্ন টুলস আছে যেমন হচ্ছে ডকার আছে, কুবারনেট আছে, এগুলো ইউজ করে কীভাবে আমরা সার্ভার ডিস্ট্রিবিউশন বা এসব কাজগুলো করতে পারি, সেগুলো বেসিক্যালি ডেভঅপসের পার্ট আর কি। সো আমরা এখানে ডেভঅপস। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের এখানে আছে টেস্টিং পার্ট। সো আমরা এখানে টেস্টিং করতে পারি এরপরে। তারপর আমাদের আর কি থাকতে পারে, এরপরে ফাইনালি গিয়ে আমাদের কি থাকবে, ডেপ্লয়মেন্ট। ঠিক আছে, সো ডেপ্লয়মেন্ট এটা আমরা ফাইনালি গিয়ে করব। তারপর আমাদের কি এখানে ডেপ্লয়মেন্ট করার পরে আমাদের একটু মনিটরিংয়ে রাখতে হবে যে এটা আসলে প্রপারলি আসলে কাজ করছে কিনা বা কোনো জায়গায় কোনো বাগ আসছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, সো আমরা এখানে বলছি করি মনিটরিং। এইগুলা হচ্ছে আমাদের স্টেপ আর কি। ঠিক আছে, সো মনিটরিং আমাদের কি দেখাচ্ছে, ওকে, এই হচ্ছে আমাদের স্টেপ। যেইটা আমাদের কমপ্লিট হয়ে যাবে সেটাতে আমরা টিক মার্ক দিলে এরকম সেটা এই যে আমরা বুঝতে পারবো, এই জন্য আমরা একটু লিস্ট করে রাখলাম। ঠিক আছে, সো এখন আমরা যদি একটা এলএমএস ডিজাইন করতে চাই বা একটা এলএমএস এর প্রপার এলএমএস যদি আমরা একটা লার্জ স্কেল এলএমএস যদি আমাদের ডিজাইন করা বা একটা প্রোডাকশনের জন্য আমরা একটা এলএমএস প্রোডাক্ট রেডি করতে চাই, সেক্ষেত্রে আসলে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে একটু আমাদের
ফার্স্ট স্টেপটা যদি আমরা বলি, এখানে প্রথমে আমাদের একটু বুঝতে হবে যে আসলে এই যে আমরা যদি এটাকে একটু হেডিং 2 দিয়ে দেখাই এখানে। সো ফার্স্ট স্টেপটা আসলে আমাদের হচ্ছে এখানে কি এলএমএস আসলে কি, এটা কীভাবে কাজ করে এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা। তো নর্মালি হচ্ছে একটা প্রোডাক্ট যখন আমরা ডেভেলপ করব বা এটা যখন আমরা প্ল্যানিং করব, প্রোডাক্ট আসলে কি, এটা কিভাবে অপারেট করে বা কীভাবে কাজ করে, এটার ফিচারগুলো কী, সেই জিনিসপত্রগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের বুঝতে হবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট এলএমএস অ্যাকচুয়ালি ইজ। সো আমরা এখানে বলতে পারি আমাদের প্রথম কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা। সো আমরা এখানে সিম্পলি বলতে পারি ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট এলএমএস অ্যাকচুয়ালি ইজ। সো এখানে আমরা সিম্পলি বলছি আন্ডারস্ট্যান্ড হোয়াট এলএমএস, what an LMS actually. So এখানে ওকে। সো আমরা কি বলতে পারি আসলে এলএমএস আসলে কি। এলএমএস যদি আমরা সিম্পলি চিন্তা করি, এলএমএস হচ্ছে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা সিম্পলি এটার অ্যাব্রিভিয়েশন যদি লিখি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এই হচ্ছে একটা এলএমএস এর ডেফিনেশন, মানে অ্যাব্রিভিয়েশন অ্যাকচুয়ালি, ডেফিনেশন না। সো আমরা এখানে বললাম এটা হচ্ছে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। সো এটা তো বুঝছেন আপনারা নাকি? আচ্ছা, এখন এটা আমরা বুঝলাম হচ্ছে এলএমএস এর ফুল ফর্ম আর কি, কিন্তু এই যে এটার আসলে এখন ফুল আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের লাগবে যে এলএমএস মানে হচ্ছে আমরা বুঝলাম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন আমরা কিছু ফিচার এখানে আসলে লিখে রাখতে পারি বোঝার জন্য। সাপোজ আমরা কিছু এক্সাম্পল ফিচার দিয়ে এখানে সাপোজ এলএমএস এর মধ্যে আসলে কী কী কাজ হয়, কীভাবে হয়, সেই জিনিসপত্রগুলো এখানে লিখে রাখছি। সাপোজ আমরা বলছি এখানে ফিচার্স কী কী ফিচার থাকে। আমরা এই জায়গায় একটা কাজ করি, এই জায়গায় একটা সাপোজ এখান থেকে আমরা হচ্ছে একটা বুলেট পয়েন্টার দিয়ে এগুলো মেনশন করি আর কি, যে প্রথমত আমাদের কী থাকতে পারে একটা এলএমএসে, অথেন্টিকেশন থাকতে পারে ফিচার হিসাবে, ঠিক আছে না? ঠিক আছে, অথেন্টিকেশন থাকতে পারে কিনা। এরপর আর কি থাকতে পারে আপনারা বলেন তো? আর ভিএসসি থাকতে পারে, রুল বেস অ্যাক্সেস কন্ট্রোল, এটা থাকতে পারে। তারপরে এলএমএস এর মধ্যে যেমন কোর্স ম্যানেজমেন্ট থাকতে পারে, ঠিক আছে, কোর্স ম্যানেজমেন্ট। তারপর আর কি থাকতে পারে, যেমন হচ্ছে এখানে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে এলএমএস কী কী থাকতে পারে। যেমন আমরা ইউডিমিতে ক্লিক করি, কোর্স ম্যানেজমেন্ট, আমরা এই যে এখানে কী আছে, এখন ক্যাটাগরিজ আছে, রাইট। সো আমরা এখানে সিম্পলি লিখতে পারি কী থাকতে পারে, ক্যাটাগরিজ বা সাব। এই যে এগুলোতে আবার এই যে ক্যাটাগরিজগুলোতে আই হোপ এখানে সাব ক্যাটাগরি থাকবে। সো আচ্ছা, এখানে যদিও সাব এগুলো হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে, এগুলোর এই যে সাব ক্যাটাগরিগুলো কিন্তু এখানে আছে। সো এখানে তাহলে ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজ থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে বলছি কী কী থাকতে পারে, ক্যাটাগরিজ, আর একটা থাকতে পারে সাব ক্যাটাগরিজ, ঠিক আছে। বুঝছেন এটা কি প্রবলেম? আচ্ছা, সো ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজ থাকতে পারে। এরপর আর কি থাকতে পারে, যেমন এটার আমরা যদি একটু এই যে এখান থেকে যে কোনো একটা কোর্সে যদি আমরা চলে আসি, এখান থেকে হচ্ছে সাপোজ এই কোর্সটাতে, তো এই যে বেসিক্যালি আমরা চেক করতেছি আসলে কী কী ফিচার আসলে থাকতে পারে। এটাও এক ধরনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আর কি, ঠিক আছে। সো এটাতে যদি আমরা আসি, এখানে নর্মালি হচ্ছে আমরা স্ক্রল করলে এই যে দেখেন লেসন প্ল্যানিংগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে, কোর্স কন্টেন্ট আর। সো আমরা এখানে সিম্পলি লিখতে পারি না যে আমাদের কি থাকতে পারে, এখানে লেসনস থাকতে পারে, ঠিক আছে। সো আমরা এখানে বলছি লেসনস, এটা থাকতে পারে। তারপর আমাদের এখানে এগুলো কিন্তু সব ভিডিও লেসনস, এই যে আমরা যদি এখানে ক্লিক করি, এগুলো কিন্তু সব ভিডিও, এই যে প্রিভিউ অপশন আছে, ঠিক আছে।
সো এই যে ভিডিও, সো এখানে আমাদের কি থাকতে পারে তাহলে, ভিডিওস থাকতে পারে। আচ্ছা, সো এখানে অনেক কোর্স আবার দেখা যাবে হচ্ছে কি, সাপোজ অনেকগুলোতে আসলে অ্যাসাইনমেন্ট থাকে, অনেকগুলোতে কুইজ থাকে, ঠিক আছে। যেমন আমরা যদি একটু চেক করি এটাতে, আচ্ছা এটাতে কোনো অ্যাসাইনমেন্ট খুব সম্ভবত নাই, আছে নাকি একটু দেখি আমরা। আচ্ছা নাই। সো নর্মালি এই যে এখানে যে কোর্সটা আমি দেখাচ্ছিলাম, আমার যে কোর্সটা, সেটাতে যদি একটু আসি, আচ্ছা এখান থেকে আমরা জাস্ট এটাতে যাচ্ছি, এটার কন্টেন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটাতে আমরা যদি একটু সেকশন আসি, যে যেমন দেখেন এখানে কি আছে, কুইজ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কি থাকতে পারে, অ্যাসাইনমেন্ট থাকতে পারে। সো আমরা সিম্পলি এখানে বলছি আমাদের কি থাকতে পারে, আরেকটা ফিচার, এগুলো সবগুলো ফিচারগুলো আমরা একটু অ্যানালাইসিস করতেছি, আসলে কী কী ফিচার থাকতে পারে, এর বাইরেও কিন্তু আসলে অনেক থাকতে পারে। যেমন আমরা কি থাকতে পারে বললাম, এখানে অ্যাসাইনমেন্ট থাকতে পারে, ঠিক আছে। সো অ্যাসাইনমেন্টস থাকতে পারে। তারপরে আমাদের এখানে কি থাকতে পারে, কুইজ থাকতে পারে, একটু আগেই আমরা দেখলাম কুইজেস। সো আমরা এখানে বলতে পারি কুইজেস। তারপরে এখানে আমাদের থাকতে পারে হচ্ছে কি, আচ্ছা এখানে যখনই আমরা আসলে ক্লিক করছি এটাতে, সো এখানে সে আমাদেরকে কি করতেছে, এনরোলমেন্ট করার জন্য আসলে আচ্ছা এটা এই যে যেমন স্টার্ট সাবস্ক্রিপশন বা এনরোলমেন্ট, ঠিক আছে। সো এরকম আমরা এই যে অপশনটা যদি সিলেক্ট করি, আচ্ছা যাই হোক, এটা বাই করা বা এনরোলমেন্ট করার জন্য আমাদের এখানে অপশন থাকতে পারে। সো আমরা এখানে সিম্পলি বলতে পারি স্টুডেন্ট এনরোলমেন্ট, ঠিক আছে। তারপর এখানে আমরা বলতে পারি এই যে এনরোলমেন্ট করার সময় দেখেন একটা অপশন, দেখেন এখানে এই যে বাইতে ক্লিক করলে আমাদের এই যে পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, এখানে পেমেন্টসের অপশন আছে, ঠিক আছে, পেমেন্টস একটা ফিচার আছে। সো পেমেন্টস, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমাদের কি আছে, পেমেন্টস তো আমরা দেখলাম। যেমন এরপরে আমাদের এখানে আমরা যদি আসলে একটু চেক করি আর একটু, যে সাপোজ আমরা যে কোনো একটা কোর্স এখান থেকে পারচেস করলে এটার একটা কিন্তু নোটিফিকেশনের একটা বিষয় আছে, যে যেমন দেখেন এখানে কিন্তু নোটিফিকেশনের অপশন অলরেডি আছে, যে আমরা কোনো একটা কোর্সে সাপোজ কী করলাম, এটা হচ্ছে মনে করেন এনরোল করলাম, তখন হচ্ছে এরকম নোটিফিকেশন আসতে পারে, যেমন হচ্ছে যে এখানে একটা নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি বা চ্যাট দেখতে পাচ্ছি, অথবা ইমেলের থ্রুতেও কিন্তু নোটিফিকেশন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবং একটা কোর্স কমপ্লিট করলে এখান থেকে আমরা সার্টিফিকেটও কিন্তু নিতে পারি আর কি, ঠিক আছে। যেমন আমরা যদি একটু এখানে স্টুডেন্ট অ্যাকাউন্টটাতে আসি, সো এখান থেকে আমরা এই যে লার্নিংটাতে যদি আসি, সো সাপোজ আমাদের এখানে একটু কমপ্লিট কোর্স আমরা একটু ফিগার আউট করে নিই, এটা কমপ্লিটেড ফিল্টার করে নিলাম, ওকে। সাপোজ এই যে এই কোর্সটা, ঠিক আছে। সো এখানে আমরা যদি আসি এই যে এই কোর্সটাতে, তাহলে এই যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কি সার্টিফিকেট দেখাচ্ছে। তার মানে এখান থেকে আমরা কোর্সটা কমপ্লিট করলে কি পাচ্ছি, একটা সার্টিফিকেট কিন্তু আমরা এখানে পাচ্ছি, এই যে সার্টিফিকেট, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে তাহলে আরেকটা ফিচার আমরা কি বলতে পারি, পেমেন্ট আছে, তারপর হচ্ছে আমাদের এখানে সার্টিফিকেট আছে, ঠিক আছে। সো সার্টিফিকেট, আরেকটা আমরা বলেছিলাম হচ্ছে নোটিফিকেশনস, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের আর কি থাকতে পারে, যেমন এই যে একটা কোর্সে এনরোল করলে আপনাকে কী করতে পারবে, ইনস্ট্রাক্টর কিন্তু আপনাকে মেসেজ দিতে পারবে এখানে। সো যেমন একটু আগে আমরা দেখলাম এই যে ইনস্ট্রাক্টর কিন্তু আমাকে মেসেজ দিতে পারছে, ঠিক আছে। সো এই যে আমি যদি এখানে আচ্ছা, সো স্টুডেন্ট আমরা, আচ্ছা এটা অ্যানাউন্সমেন্ট দেখাচ্ছে, আমরা চাইলে এরকম ইনস্ট্রাক্টর সাপোজ যে কোনো একটা কোর্সে ঢুকলে আমাদের যে লার্নিংটাতে থেকে যদি কোর্সে আসি, সেখানে আসলে মেসেজ আসার কথা যে ইনস্ট্রাক্টরের সাথে আসলে কানেক্ট হওয়া যাবে আর কি। এখানে কোনো একটা জায়গায় জানি অপশনটা ছিল, আমরা একটু দেখি তো।
এখানে হয়তো দেখাচ্ছে না, আমরা অন্য কোথাও হয়তো এটা পাবো আর কি। সো লার্নিংস, এই যে লিস্ট, আচ্ছা কোনো একটা জায়গায় এটা ছিল, এটা আচ্ছা এটা তো নোটিফিকেশন দেখাচ্ছে কিন্তু, আচ্ছা যাই হোক, এখানে আসলে এটা চ্যাট অপশন থাকে আর কি, এটা এখানে কোথাও এই যে মেসেজ এখানে আছে, ঠিক আছে। সো এই যে ইনস্ট্রাক্টরের সাথে কিন্তু সরাসরি এই যে এখানে যেমন কোর্স কমপ্লিট করলে মেসেজ বা এরকম সরাসরি এখানে কানেক্ট হওয়া যাবে, চ্যাট করা যাবে। তার মানে আরেকটা ফিচার আমরা এখান থেকে পাইলাম, সেটা হচ্ছে কি এই যে চ্যাট, ঠিক আছে, চ্যাট, এই ফিচারটা। তারপর আর কি কি ফিচার আসলে এখানে থাকতে পারে, যেমন থাকতে পারে প্রোগ্রেস ট্র্যাকিং থাকতে পারে, যেমন একটু আগেই কিন্তু আমরা দেখছিলাম যে এখানে প্রোগ্রেস ট্র্যাকিংয়ের কিন্তু একটা অপশন কিন্তু এখানে থাকতে পারে, যেমন এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে আসলে প্রোগ্রেস ট্র্যাকিং, ঠিক আছে। সো আমরা এখানে একটা বিষয় বলতে পারি, এখানে আমাদের আরেকটা ফিচার থাকতে পারে, সেটা হচ্ছে কি প্রোগ্রেস ট্র্যাকিং। সো প্রোগ্রামস হয়ে গেছে না, প্রোগ্রেস ট্র্যাকিং এটা থাকতে পারে। তারপর এইখানে আরও অনেকগুলো আসলে বিষয় থাকতে পারে, যেমন আমি যদি আবার ইনস্ট্রাক্টরে চলে আসি, সো এখান থেকে সাপোজ এই জায়গায় দেখেন তো ইনসাইট নামের একটা অপশন আছে, ঠিক আছে। আর এই জায়গায় আসলে আমাদের আরও অনেকগুলো বিষয় আছে, যেমন কমিউনিকেশন, ইনসাইট, টুলস, ঠিক আছে। সো এখানে আমরা যদি মার্কেট ইনসাইটে ক্লিক করি, আচ্ছা তো একটা কাজ করি, এখান থেকে আমরা কোর্সে ক্লিক করি, তাহলে বুঝতে সুবিধা হবে এই জিনিসটা। সো এই জায়গায় আমরা সাপোজ কোর্স ম্যানেজে ক্লিক করি, আচ্ছা এই যে স্টুডেন্টে আমরা ক্লিক করলাম, আচ্ছা এখানে তো স্টুডেন্টের লিস্ট দেখাচ্ছে, এটা একটা বিষয় দেখাতে যাচ্ছিলাম, এটা কোথায় আছে একটু খুঁজে বের করি। এটা হচ্ছে কি আমরা বিভিন্ন ইনসাইটসগুলো আসলে দেখতে পারি, বিভিন্ন অ্যানালাইটিক্সগুলো আসলে দেখতে পারি, যে এটা যেমন এখানে ইনসাইটে তো আসলে থাকার কথা, আচ্ছা এই ইনসাইটটা না দিয়ে আমরা এখান থেকে পারফরমেন্স একটু চেক করি তো, আচ্ছা এই জায়গায় থাকবে আর কি। সো এখানে আমরা এই যে স্টুডেন্টে যদি ক্লিক করি, সো স্টুডেন্ট এই অপশনটাতে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে আসলে কোন কান্ট্রি থেকে কত স্টুডেন্ট আসলে জয়েন করেছে, এবং এই যে 146টা কান্ট্রি, 18টা ল্যাঙ্গুয়েজ থেকে জয়েন করেছে, ঠিক আছে। এই জিনিসগুলোর ইনসাইট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এটার উপরে নিয়ে গেলে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রায় 3000 সামথিং, ঠিক আছে, এই যে ইজিপ্ট থেকে, তারপর হচ্ছে এখানে ইউনাইটেড স্টেট থেকে, তারপর হচ্ছে এখানে কানাডা থেকে, ঠিক আছে। এরকম আসলে ইনসাইট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আমরা যে কাজটা করতে পারি, তার আরেকটা ফিচার আমরা এখানে পাইলাম, সেটা হচ্ছে কি আমাদের এখানে অ্যানালাইটিক্সটা আমরা আসলে দেখতে পারবো, ঠিক আছে। সো এখানে আমরা বলছি অ্যানালাইটিক্স, ঠিক আছে। তারপর আমাদের আর কি থাকতে পারে, যেমন আমরা ইনস্ট্রাক্টরে এক ধরনের ড্যাশবোর্ড পাচ্ছি, আর লার্নিংয়ে এক ধরনের ড্যাশবোর্ড পাচ্ছি। এই যে ইনস্ট্রাক্টরের ড্যাশবোর্ডটা আর এই যে আমাদের লার্নিংয়ের ড্যাশবোর্ডটা কিন্তু সেম না, ঠিক আছে, দুটো ডিফারেন্ট ড্যাশবোর্ড। সো আমরা যেটা করতে পারি, এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড একটা ক্রিয়েট করতে পারি, আর একটা হচ্ছে ইনস্ট্রাক্টর, এ ধরনের ড্যাশবোর্ডগুলো আমরা ক্রিয়েট করতে পারি। আপাতত সাপোজ আমরা অ্যাডমিন ইনস্ট্রাক্টরকে মনে করেন আমরা এখানে অ্যাডমিন হিসেবে ধরলাম, সো অ্যাডমিন ড্যাশবোর্ড এরকম একটা ফিচার আমরা এখানে রাখতে পারি। তারপর আমাদের আসলে কি থাকতে পারে, যেমন ইনস্ট্রাক্টরটাতে যদি আপনি আসেন, এখানে আপনি চাইলে কী করতে পারবেন, যদি কোর্স আপলোড করতে পারবেন। সো আমরা এখানে সাপোজ হচ্ছে কি, যেমন কোর্সে যদি আসি আমরা এখানে, সো এই যে এই জায়গায় এডিট ম্যানেজ কোর্সে যদি আসি, সো এই জায়গায় আমরা হচ্ছে যেমন কোর্স কারিকুলাম, সো এটাতে যদি আসি, এই যে যেমন এখানে আমাদের এই যে অ্যাড কারিকুলাম আইটেম, সো আপলোড, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে যে সিলেক্ট করে, সাপোজ আমি এখান থেকে একটা
অ্যাসাইনমেন্ট অ্যাড করতেছি, ঠিক আছে? আমরা চাইলে এখানে অ্যাসাইনমেন্ট অ্যাড করতে পারি, অথবা আমরা একটা লেকচার ভিডিও অ্যাড করতেছি, সেটা আমরা চাইলে এখানে করতে পারবো। অর্থাৎ আমরা চাইলে এখানে আপলোড করতে পারবো কারিকুলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? তার মানে এখানে আমাদের যেটা করতে পারি আমরা এখানে, সেটা হচ্ছে কি ফাইল আপলোড করতে পারি। এখানে যে বিভিন্ন ফাইলগুলো কিন্তু আপলোড করা আছে। সো আমরা এখানে কি করতে পারি তাহলে, ফাইল আপলোড। তারপর আর কি থাকতে পারে, যদিও এই ফিচারটা খুব সম্ভবত এখানে নাই, একটা ফিচার থাকতে পারে এখানে, মাঝে মাঝে দেখা যায় এটা ফিচারটা, এটা আমরা EDX এ খুব সম্ভবত পাবো এই ফিচারটা। EDX এরকম একটা সাইট আছে, এটাও LMS। সো এখানে আসলে বিভিন্ন ইউনিভার্সিটির কোর্সগুলো থাকে আর কি, যেমন হার্ভার্ড, তারপর হচ্ছে MIT, কেমব্রিজ, তারপর হচ্ছে অক্সফোর্ডের কোর্সগুলো এখানে থাকে, ঠিক আছে? সো ফ্রিতে এগুলো করা যায় আর কি এখান থেকে, এবং সার্টিফিকেটও নেওয়া যায় যদি 70% মার্কস আপনি তুলতে পারেন। মাইক্রোসফটের থাকে, IBM এর থাকে, ঠিক আছে? সো এই যে এগুলোতে কিন্তু আবার লাইভ ক্লাসের একটা অপশন থাকে, ঠিক আছে? সো এই অপশনটা এখানে যদিও নাই এই LMSটাতে, ইউডেমিটাতে। তো আমরা আরেকটা ফিচার এখানে রাখতে পারি যে লাইভ ক্লাস, ঠিক আছে? তো এই ফিচারটাও আমরা আসলে রাখতে পারি এখানে। সো এখানে আমরা সিম্পলি বলছি লাইভ ক্লাসেস, ঠিক আছে? সো এই একটা ফিচার আমরা পেলাম আর কি। আচ্ছা, আর কি থাকতে পারে, যেমন আমরা রিপোর্ট জেনারেট করতে পারি এখান থেকে। একটু আগে আমরা দেখলাম যে মানে কয়টা কান্ট্রি থেকে কয়জন স্টুডেন্ট কীভাবে এসবে জয়েন করছে, এই জিনিসপত্রগুলো দেখলাম। সো এটাকে আমরা রিপোর্ট আকারে বলতে পারি আর কি এখানে। সো রিপোর্টস। তারপর আমাদের এখানে আর কি থাকতে পারে, যেমন হচ্ছে আমরা এখানে যেটাতে ক্লিক করছি সেটা অনুযায়ী সে আমাদেরকে ভিডিওটা এখানে নিয়ে আসছে, ঠিক আছে? সো এইটা আমরা API করতে পারি এই জিনিসটা, ঠিক আছে? সো এখানে API ফিচারটা আমরা আসলে রাখতে পারি আর কি, অন্য ফিচারও রাখা যাবে আসলে। সো সাপোজ এখানে আমরা API ফিচার দিয়ে দিলাম, এবং এখানে এটা একটা দিলাম আমরা যে API ফিচার থাকবে এখানে। তারপর এখানে আর কি থাকতে পারে, যেমন হচ্ছে আমাদের আরও থাকতে পারে কি, API ফিচারটা আমরা দেখলাম যে এখানে আমরা যদি একটু এটাতে আসি, আর হচ্ছে আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি, এটাতে আসলে দেখাচ্ছে না। আমরা একটু আগে সার্টিফিকেটে যে অপশনটাতে গেছিলাম সেখানে খুব সম্ভবত দেখাচ্ছিল এই জিনিসটা। আরেকটা ফিচার আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। সেটা হচ্ছে মানে এইগুলোর আবার কি থাকে, LMS-এর এগেনস্টে আসলে আবার ওদের হচ্ছে নিজেদের আসলে কি থাকে, মোবাইল অ্যাপ থাকতে পারে, ঠিক আছে? সো আমরা যেটা করতে পারি মোবাইল সাপোর্ট বা মোবাইল অ্যাপ এরকম করতে পারি আর কি, ঠিক আছে? সো আমরা এখানে যেটা করতে পারি, আরেকটা ফিচার আমরা পাবো, সেটা হচ্ছে কি মোবাইল সাপোর্ট, ঠিক আছে? সো উইথাউট প্ল্যানিং এতগুলো ফিচার কিন্তু ডেভেলপ করা বা এই যে ফিচার বের করে নিয়ে আসা